আপনাদের অধীর আগ্রহের পর অডিফিলে শুনতে চলেছেন ক্রিস্টোফার বেরি ডিয়ের লেখা টকিং উইথ সাইকোপ্যাথস অ্যান্ড স্যাভেজেস। ভাবুন, আপনি একটা শান্ত রুমে বসে আছেন। আপনার সামনে একটা মানুষ, সাদা শার্ট পরা, পরিপাটি, মুখে হাসি দিয়েই কথা বলছে। তার কণ্ঠে কোনো উদ্বেগ নেই, রাগও নেই, কোনো আবেগও নেই। আপনি ভাবছেন ভদ্র, শান্ত, পরিণত একজন মানুষ। কিন্তু দাঁড়ান, আপনি ভুল করছেন, কারণ আপনি জানেন না এই লোকটা কিছুক্ষণ আগে একজনের হত্যা করে বসে আছেন। তারপর বাড়িতে ফিরে এক কাপ চা বানিয়ে টিভি চালিয়ে আর অধীর আগ্রহে নিজেই নিজের তার খুনের খবর দেখে চলেছে। না, সে পাগল নয়, সে উন্মাদও নয়, সে পুরোপুরি স্বাভাবিক। স্বাভাবিক দেহের ভেতরে একজন অস্বাভাবিকের মন, যেখানে নেই কোনো অনুতাপ, নেই অপরাধবোধ, নেই সহানুভূতি, বরং আছে মানুষকে নিয়ন্ত্রণ করার এক অদ্ভুত ক্ষুধা, শক্তির নেশা আর শিকারীর চোখ। এরা কারা? কেমন করে তারা আমাদের মতোই পোশাক পরে, আমাদের মতোই হাসে, কিন্তু আমাদের মতো কোনো অনুভূতি নিয়ে বাঁচে না? তাদের মস্তিষ্ক কি জন্ম থেকেই এরকম, নাকি সমাজ, পরিবার, অবহেলা আর আঘাত তাদের তৈরি করে ঠান্ডা মাথার শিকারী? কেন একজন মানুষ মৃত্যুকে নিজের হবি হিসেবে বেছে নেয়? একজন সিরিয়াল কিলার যখন বলে, I didn't kill her for hate, I killed her because I wanted to feel in control, তখন কিরকম অনুভব হয় ভেতরে? এই বই আপনাকে নিয়ে যাবে সেই অন্ধকার মনের গোলক ধাঁধার গভীরতম চেম্বারে, যেখানে মনস্টারগুলো রক্তমাখা নয়, বরং সুন্দরভাবে কথা বলে, চোখে চোখ রেখে মিথ্যে হাসে আর আপনাকে ভুলিয়ে দেয় যে আপনি নিরাপদ। কিন্তু সবচেয়ে বিপজ্জনক সত্য হলো, মনস্টার সবসময় অন্ধকারে থাকে না। কখনো কখনো সে সাদা কোট পরে, আপনার হাত ধরে বলে, ট্রাস্ট মি, আই এম ইয়োর ডক্টর। আর ঠিক এমনি জিনিস শুনতে পাবেন চ্যাপ্টার 3-তে, দ্য ডক্টর ফ্রম হেল, হারওয়াল্ড শিপম্যান, একজন ডাক্তার যাকে গ্রামের সবাই বিশ্বাস করত, যে রোগীদের মৃত্যুর ইঞ্জেকশন দেওয়ার আগে তাদের হাত ধরে শান্ত স্বরে বলতো, এই ডোন্ট হার্ট। কারণ চ্যাপ্টার 3-এ আপনার শোনা একটা বাস্তব ঘটনা আপনার গাকে শিউরে দেবে, আপনার বিশ্বাসকে ভেঙে দেবে, আর আপনার ভেতরে নিরাপত্তা বোধটা হয়তো চিরতরে উড়িয়ে দেবে। চলুন আর দেরি না করে শুরু করা যাক। চ্যাপ্টার 1, সাইকোপ্যাথি, অন্ধকার মনের গোপন দরজা। কল্পনা করুন, আপনি ভিড়ভাট্টা শহরের ব্যস্ত রাস্তায় হাঁটছেন। আশেপাশে মানুষের ভিড়, হাসি, কথোপকথন, গাড়ির শব্দ। এই স্বাভাবিক পৃথিবীর মধ্যে আপনাকে অদ্ভুত এক চিন্তা থমকে দাঁড় করিয়ে দেয়। এই হাজারো মানুষের মাঝেই হয়তো কেউ একজন আছে যার মন আপনার মতো নয়, যার হাসির আড়ালে লুকিয়ে আছে শীতল শিকারীর চোখ, যার সহানুভূতি নেই, অনুতাপ নেই, দয়া নেই। এই মানুষগুলোকে দেখে বোঝা যায় না এরা আপনার মতোই হাসে, কথা বলে, চাকরি করে, প্রেম করে, এমনকি আপনার পাশের বাড়িতেও হয়তো থাকে। কিন্তু তাদের মনের দরজার ওপাশে আছে সম্পূর্ণ ভিন্ন এক অন্ধকার জগৎ, মানবিক অনুভূতি শূন্য, নিবর্তনহীন, শীতল, হিসাবী, শিকারী মন। এই অদ্ভুত মানসিক অবস্থার নাম সাইকোপ্যাথি। একটা সময় মানুষ ভাবত সাইকোপ্যাথ মানে মানসিক রোগী, পাগল বা বিভ্রান্ত কেউ। কিন্তু ব্যাপারটা একেবারেই তা নয়। সাইকোপ্যাথ মানে এমন এক ধরনের আলাদা মানসিক গঠন যা জন্মগতভাবে তৈরি হয়, যেখানে মানুষের আবেগ, অপরাধবোধ কিংবা ভালো মন্দের বোধ কার্যত নিষ্ক্রিয় হয়ে যায়। সাইকোপ্যাথদের মনকে বলা যায় একটি ডার্ক ল্যাবরেটরি। সেখানে অনুভূতির বদলে থাকে গণিতের মতো নির্ভুল হিসাব, সংবেদনশীলতার বদলে থাকে কৌশল আর শিকার প্রবৃত্তি। অনুভূতি, বিবেক, মানবিকতা মানুষকে মানুষ বানায়। কিন্তু সাইকোপ্যাথদের মনে এই অংশ জন্মগতভাবে দুর্বল বা নিষ্ক্রিয়। তারা ব্যথা, কান্না, ভয়, অপরাধবোধ এই সব অনুভূতিকে অনুভবই করে না। আপনি হয়তো ভাবছেন, তাহলে কি তারা কখনো আবেগ অনুভব করে না? উত্তর, তারা অনুভব করার অভিনয় করে, তারা অনুতপ্ত হওয়ার অভিনয় করে, তারা প্রেমের অভিনয় করে, দয়ার অভিনয় করে, এমনকি কান্নার অভিনয় করে, কিন্তু ভেতরে শূন্য। তারা অত্যন্ত বুদ্ধিমান, নাটকে এবং কৌশলী। এদের অনেকেই চমৎকার বক্তা, আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী, আত্মবিশ্বাসী, তীক্ষ্ণ দৃষ্টিসম্পন্ন।
মানুষের মন পড়তে পারে। তারা অদ্ভুত দক্ষতায় কে কি চায়, কোন কথা শুনলে আবেগী হয়, কোথায় দুর্বলতা, সব সঠিকভাবে শনাক্ত করতে পারে। কিন্তু তারা নিজের আবেগ বোঝে না, তারা শুধু আপনার আবেগ ব্যবহার করতে জানে। সাইকোপ্যাথ একটা মেডিকেল টার্ম নয়, বরং একটা আচরণগত বৈশিষ্ট্য, যেখানে কিছু বৈশিষ্ট্য দেখা যায়: সহানুভূতিহীন, অপরাধবোধহীন, অনুতপ্তহীন, তীব্র আত্মকেন্দ্রিক, অসাধারণ অভিনয় শিল্পী, অনুশোচনাহীন, নিয়ন্ত্রণ ও প্রভাব বিস্তারের ক্ষমতা অসীম। একজন সাধারণ মানুষ দুর্ঘটনাক্রমে কাউকে আঘাত করলে ভেতরে অপরাধবোধে কষ্ট পায়, কিন্তু একজন সাইকোপ্যাথ যদি একই কাজ করে, তার রাতে ঘুমও নষ্ট হবে না, না হবে অনুশোচনা, না হবে বিবেকের দংশন। তাদের কাছে মানুষ আবেগের প্রাণী নয়, বরং ব্যবহারযোগ্য বস্তু। কেউ আবেগ দেয়, কেউ অর্থ, কেউ জনপ্রিয়তা, কেউ ক্ষমতা। আর যখন প্রয়োজন ফুরিয়ে যায়, জীবন শল্য অস্ত্রোপচারের মতো ঠান্ডা মাথায় সম্পর্ক শেষ করে ফেলে। কিছু সাইকোপ্যাথ চরম সহিংস, যারা হত্যার মধ্যেই নিয়ন্ত্রণ ও ক্ষমতার আনন্দ খুঁজে পায়। আবার অনেকেই কোনো খুন বা অপরাধ না করেও সারা জীবন প্রভাবশালী সমাজে স্বাভাবিকভাবে জীবন কাটিয়ে দেয়। তাদের বলা হয় ফাংশনাল সাইকোপ্যাথস বা সামাজিকভাবে সফল সাইকোপ্যাথ। এরা থাকতে পারে কর্পোরেট অফিসের সিইও, একজন আইনজীবী, রাজনীতিবিদ, দক্ষ ডাক্তার, স্টক ব্রোকার, টেলিভিশন অ্যাঙ্কার, অথবা আপনার খুব কাছের একজন কেউ। তাদের সাথে কথা বললে ভয় পাওয়া যায় না, বরং মুগ্ধ হওয়া যায়। তারা আত্মবিশ্বাসী, তীক্ষ্ণ বুদ্ধি, দৃঢ়চেতা, একদম নিখুঁত শিকারী। একজন সিংহ যেমন শিকার করার সময় দুর্বল হরিণটিকে আলাদা করতে পারে, তেমনি একজন সাইকোপ্যাথ আপনার ভেতরের দুর্বলতাগুলো নির্ভুলভাবে বুঝতে পারে। তাদের চোখে মানুষ আর মানুষ নয়, এটি একটি অপরচুনিটি। সাইকোপ্যাথদের মন যেন দুই ভাগে বিভক্ত। মানবিক অনুভূতির অংশটা যেন জন্ম থেকেই ছেটে ফেলা হয়েছে, কিন্তু সমস্যা হলো যে অংশটা আবেগহীন, সেই অংশটি আবার শার্প, হিসাবী এবং ভয়ঙ্করভাবে বুদ্ধিমান। এই কারণে একজন সাইকোপ্যাথ যখন অপরাধ করে, সেটা হয় পরিপূর্ণ পরিকল্পনা, হিসাব, কৌশল এবং প্রায় আবেগহীন দক্ষতার সাথে। মজার বিষয়, একজন সাধারণ অপরাধী খুন করার পর হয়তো পালিয়ে যায়, ভয় পায়, অনুশোচনায় ভোগে, ভুল করে। কিন্তু একজন সাইকোপ্যাথ খুন করার পর কোনো তাড়াহুড়ো করে না, পালানোর চিন্তাও করে না। সে নীরবে বাড়ি ফিরে আসে, হাত ধুয়ে স্বাভাবিক জীবনের ভেতরে ঢুকে পড়ে, রান্না করে, খাওয়ার টেবিলে বসে, দৈনন্দিন কাজ করে যেন কিছুই ঘটেনি। সাইকোপ্যাথরা সমাজের জন্য বিপজ্জনক, কারণ তারা অপরাধী হিসেবে ধরা পড়ার আগেই অনেক সময় ভিকটিমকে হিপনটিক প্রভাবের মাধ্যমে বন্দী করে রাখে। তাদের কথার জালে, সম্পর্কের জালে বা ভালোবাসার অভিনয়ের বাঁধনে। একটি বিষয় মনে রাখতে হবে, সব খুনি সাইকোপ্যাথ নয়, আবার সব সাইকোপ্যাথ খুনি নয়। অনেক সফল ব্যবসায়ী, রাজনীতিবিদ কিংবা কর্পোরেট লিডারের মধ্যেও দেখা যায় সাইকোপ্যাথিক বৈশিষ্ট্য। তবে তারা অপরাধী নয়, বরং সমাজে ক্ষমতার আসনে বসে থাকে। তারা ঝুঁকি নিতে ভালোবাসে, ক্ষমতা পেতে ভালোবাসে, প্রশংসা পেতে ভালোবাসে, গেম খেলতে ভালোবাসে, শুধু মানবিকতা নেই তাদের। একজন সাইকোপ্যাথ ভালোবাসা অনুভব করে না, কিন্তু ভালোবাসার ভাষা সে নিখুঁতভাবে শিখে নেয়। তার ভেতর থেকে কান্না আসে না, কারণ অনুভূতি তার কাছে সত্য নয়, ওগুলো কেবল দরকারি অভিনয়ের অংশ। তাদের আবেগ নেই, কিন্তু আবেগ দিয়ে খেলা করার অদ্ভুত ক্ষমতা আছে। অপরাধ বিজ্ঞানীরা বলেন, সাইকোপ্যাথ ইজ নট আ মেন্টাল পেশেন্ট, সাইকোপ্যাথ ইজ আ প্রিডেটর লিভিং অ্যামং হিউম্যানস। এই শিকারী মন বুঝতে গেলে আপনাকে আবেগ দিয়ে নয়, হিসেবে, পর্যবেক্ষণে আর ঠান্ডা মাথায় দেখতে হবে। একজন সাইকোপ্যাথ মানুষের ভেতরের দুই জিনিস সবচেয়ে বেশি ঘৃণা করে। নাম্বার 1 দুর্বলতা, নাম্বার 2 আবেগ। কারণ এই দুই জিনিসকে তারা মানুষের উইকনেস মনে করে, আর তারা দুর্বলকে স্বীকার করতেই পছন্দ করে। সাইকোপ্যাথরা নিজের জীবনকে একটি খেলার মতো ভাবে। মানুষ তাদের কাছে ক্যারেক্টার, আর পৃথিবী যেন একটা বোর্ড গেম। তারা দেখবে কোন মানুষ আবেগপ্রবণ, কে সহজে বিশ্বাস করে, কাকে সহজে ব্যবহার করা যায়, কার কাছে অর্থ আছে, কার মাধ্যমে ক্ষমতা পাওয়া যায়। তারপর খুব সুন্দরভাবে নকশা তৈরি করবে, পথ তৈরি করবে, অভিনয়ের মাধ্যমে সম্পর্ক গড়বে, হাসবে, গল্প করবে, আর প্রয়োজন ফুরিয়ে গেলে নিঃশব্দে দূরে সরে যাবে, যেন সে কখনো ছিলই না।
তাদের কাছে নৈতিকতা কোনো ব্যাপার নয়, কারণ নৈতিকতা আসে বিচক্ষণতা থেকে, অপরাধবোধ থেকে এবং বিবেক থেকে। সাইকোপ্যাথদের মধ্যে এই অংশটাই দুর্বল। তারা আইন মানে না, ভালো মন্দের পার্থক্য বোঝে না, বোঝার চেষ্টা করলেও সেটা শুধু নিজের স্বার্থে। কিভাবে আইনের ফাঁক গলিয়ে যাওয়া যায়, কিভাবে মানুষের সহানুভূতি পেয়ে ক্ষতি করা যায়, এই বিষয়গুলোতে তারা অবিশ্বাস্য দক্ষ। একজন সাইকোপ্যাথের মনোভাব, আমি সুপিরিয়র, তোমরা ইনফেরিয়র। তারা মনে করে তারা মানুষের চেয়ে আলাদা, বরং উন্নত। এই কারণে তারা মানুষকে চালনা করতে, ব্যবহার করতে এবং খেলায় রাখতে পছন্দ করে। তাদের জন্য পৃথিবী একটা শেখার জায়গা নয়, এটা একটা খেলার জায়গা, পাওয়ার গেম। অদ্ভুত সত্য হলো, একজন সাইকোপ্যাথ তার জীবনে কখনো ভয় পায় না। কেন? কারণ তাদের মস্তিষ্ক ভয় জাগানো অংশকে গুরুত্ব দেয় না। একজন সাধারণ মানুষ বিপদে পড়লে তার শরীর কাজ শুরু করে, হৃদস্পন্দন বেড়ে যায়, হাত কাঁপে, ঘাম হয়। কিন্তু একজন সাইকোপ্যাথ, হৃদস্পন্দন স্বাভাবিক, শ্বাস স্বাভাবিক, চোখ স্বাভাবিক, একটি শব্দ, ইমোশনাল ফ্ল্যাটনেস, যেন ভেতরে কোনো ঢেউই নেই। এই কারণেই তারা ঝুঁকি নিতে সাহসী, ভয়হীন এবং অপরাধ করার পরেও ঠান্ডা মাথায় আচরণ করতে পারে। তাদের এই সাইনলেস আচরণই অনেক সময় তাদের বাঁচিয়ে দিয়েছে। তাদের ধরতে দেরি হয়েছে, তদন্তে ভুল হয়েছে, কারণ তারা অন্যদের মতো আবেগ দেখায় না। সাইকোপ্যাথি এর একটি বড় অংশ হল চার্ম, অস্বাভাবিক আকর্ষণীয় ব্যক্তিত্ব, বুদ্ধিমত্তা, আত্মবিশ্বাস, সুন্দরভাবে কথা বলা, যুক্তি ব্যবহার করা, মানুষের মন গড়িয়ে ফেলা, সব মিলিয়ে এক ধরনের ম্যাগনেটিক পার্সোনালিটি। এই কারণেই সাইকোপ্যাথরা শুধু অপরাধী নয়, বরং সমাজে ক্ষমতাধর ব্যক্তি হিসেবেও টিকে থাকে। একজন সাইকোপ্যাথ নিয়মিত হিংস্র নাও হতে পারে, কিন্তু সে নিয়মিতভাবে মানুষকে ব্যবহার করতে পারে। একজন খুনির চেয়ে অনেক বেশি বিপজ্জনক। চ্যাপ্টার 2, অ্যাগ্রেসিভ নার্সিজম অ্যান্ড সাইকোপ্যাথি। আয়নার সামনে দাঁড়ানো শিকারী। রাতের ঘন অন্ধকারে আপনি বন্ধ জানলার পাশে দাঁড়িয়ে আছেন। বাইরে ঝড়ের শব্দ, হাওয়ার চাপ, কাঠের দরজায় থপথপ আওয়াজ। হঠাৎ মনে হলো শুধু বাইরের ঝড় নয়, কোনো অদৃশ্য ঝড় যেন আপনার ভেতরেও বইছে। কিন্তু এই ঝড় আপনার নয়, এটা এমন একজন মানুষের মনস্তত্ত্ব যাকে আপনি হয়তো কোনোদিনও খুব বিশ্বাস করেছিলেন। সে হয়তো আপনার সহকর্মী, প্রেমিক, বিজনেস পার্টনার, কিংবা আরও ভয়ঙ্করভাবে আপনার পরিবারের কেউ। সে হাসে, কথা বলে, মুগ্ধ করে, কিন্তু সেই হাসির আড়ালে লুকিয়ে থাকে এক গভীর মনস্তাত্ত্বিক শিকারী, অ্যাগ্রেসিভ নার্সিসিস্ট। এক ধরনের মানুষ যারা সব সময় নিজেকে কেন্দ্র করে একটি মানসিক রাজত্ব গড়ে তোলে, যেখানে সিংহাসনে বসে আছে একটাই ব্যক্তিত্ব, সে নিজে। তার কাছে পৃথিবীর সব মানুষের পরিচয় একটাই, তারা সবাই দর্শক, সে একমাত্র রাজা। আসলে নার্সিসিজম মানে শুধু নিজেকে ভালোবাসা নয়, বরং নিজেকে বিশেষ মনে করা, সুপিরিয়র মনে করা, ক্ষমতার অধিপতি ভাবা, মানুষের অনুভূতির ওজনকে অতি তুচ্ছ মনে করা, ঠিক যেন নিজেকে ঈশ্বরের চেয়েও বড় মনে করা। কিন্তু এখানেই শেষ নয়। একজন সাধারণ নার্সিসিস্ট কাউকে ইমোশনালি ব্যবহার করতে পারে, শোষণ করতে পারে, কিন্তু একজন অ্যাগ্রেসিভ নার্সিসিস্ট শুধু ব্যবহার করে না, সে প্রতিশোধ নিতে জানে, শাসন করতে জানে এবং ধস করতেও পিছপা হয় না। এই মানুষগুলো শুধু নিজের অহং পূরণের জন্য সম্পর্ক তৈরি করে না, তারা সম্পর্ককে ব্যবহার করে অস্ত্রের মতো। প্রথমে টানে, তারপর আবদ্ধ করে, শেষে ভেতর থেকে আঘাত হানে। তাদের কাছে সম্পর্ক মানে সমতা নয়, বরং শ্রেষ্ঠত্ব ভার্সেস অধীনতা, আমি ভার্সেস তুমি, মালিক ভার্সেস পুতুল। আপনি যখন একজন অ্যাগ্রেসিভ নার্সিসিস্টের কাছে যান, সে প্রথমেই আপনাকে পরীক্ষা করে, আপনার দুর্বলতা খুঁজে বের করে। আপনি কোথায় আবেগপ্রবণ, কোথায় অহংকার, কোথায় ভয়, কি আপনাকে সবচেয়ে বেশি কষ্ট দেয়। একজন সাধারণ সাইকোপ্যাথ হয়তো আপনাকে মনস্তাত্ত্বিকভাবে ব্যবহার করতে পারে, কিন্তু একজন অ্যাগ্রেসিভ নার্সিসিস্ট আপনার আত্মসম্মানে ছুরি বসাবে এবং শেষমেশ আপনাকে বিশ্বাস করাবে যে আপনি অসহায়, ভুল, তুচ্ছ, আর সেই আপনার একমাত্র সঠিক দিশা, আশ্রয়, শক্তি। একে বলে সাইকোলজিক্যাল ডমিনেশন, মনস্তাত্ত্বিক অধিপত্য। তারা মানুষকে বন্ধন করে, দড়ি দিয়ে নয়, মানসিকভাবে। প্রথমে কন্ট্রোল, তারপর পজিশন, শেষে ডিস্ট্রাকশন। একটি আগ্রাসী নার্সিসিস্টিক মন
অদ্ভুতভাবে মানুষের মন দখল করতে চায়। একজন সাধারণ প্রেমিক হয়তো আপনাকে ভালোবাসবে, আর একজন সাইকোপ্যাথিক নার্সিসিস্ট আপনাকে ভালোবাসতে দাবি করবে। সে ভালোবাসা চায় না, সে আত্মসমর্পণ চায়। সে নার্সিসিস্ট আরো গভীরভাবে সাইকোপ্যাথির সাথে মিশে যায়। তারা হয়ে ওঠে সবচেয়ে বিপজ্জনক, কারণ তারা শুধু স্বার্থপর নয়, বরং সহানুভূতি শূন্য এবং বিবেকহীন। তারা অনুতপ্ত হয় না, অনুভব করে না, তারা শুধু কৌশল শিখে। তারা প্রথমেই ভিকটিমকে একটি মানসিক খাঁচায় বন্দি করে, যেখানে অপরাধী নিজেকে নায়ক হিসেবে উপস্থাপন করে, আর ভিকটিম নিজেই একসময় নিজেকে অপরাধী ভাবতে শুরু করে। এটা ঘটে ধীরে ধীরে, মিষ্টি কথা, আদরের অভিনয়, সংবেদনশীলতার অভিনয়, তারপর ধীরে ধীরে গ্যাসলাইটিং, ইমোশনাল ম্যানিপুলেশন, সাইলেন্ট পানিশমেন্ট, কন্ট্রোল, ইমোশনাল ব্ল্যাকমেল। একটি নার্সিসিস্টিক রিলেশনাল ট্র্যাপ তৈরি হয়। আপনি বের হতে চাইবেন কিন্তু পারবেন না, কারণ এই মানুষগুলো কাউকে আঘাত করার আগে প্রথমে আঘাত করার নিজস্ব পরিচয়কে। সে আপনাকে একসময় এমন একটা মানসিক অবস্থায় নিয়ে যাবে যেখানে আপনি নিজের মতামতই ভুল মনে করতে শুরু করবেন। একেই বলে আইডেন্টিটি ব্রেকডাউন। ধীরে ধীরে আপনি বিশ্বাস করতে শুরু করবেন সেই সঠিক, সেই শক্তিশালী, সেই নিরাপদ, আর আপনি অযোগ্য, দুর্বল এবং তার দয়ার ওপর বেঁচে থাকা ভাগ্যহীন এক ব্যক্তি। এইভাবেই একজন অ্যাগ্রেসিভ নার্সিসিস্টিক মানুষের আত্মাকে ভাঙতে ভাঙতে শেষ পর্যন্ত পুরোপুরি দখল করে ফেলে। তাদের 4টি বিশেষ ওয়েপন আছে: চার্ম, ম্যানিপুলেশন, ফিয়ার, সাইকোলজিক্যাল পানিশমেন্ট। প্রথমে চার্ম, মুগ্ধ করা, আকর্ষণ, কেয়ারিং এর অভিনয়। তারপর ম্যানিপুলেশন, তথ্য বিকৃত, কথা ঘুরিয়ে নিজের স্বার্থে ব্যবহার। তারপর ফিয়ার, ভয় দেখানো, মানসিক সন্ত্রাস, এবং শেষে পানিশমেন্ট, নীরব শাস্তি। অ্যাগ্রেসিভ নার্সিসিস্টিক কেবল কথার মানুষ নয়, তারা সাইকোলজিক্যাল স্ট্র্যাটেজিস্ট। তারা সাধারণ মানুষকে এমনভাবে প্রভাবিত করে যেন তারা নিজের সিদ্ধান্তগুলোও করতে অক্ষম হয়ে পড়ে। তাদের কাছে ভালোবাসা মানে নয় আই লাভ ইউ, বরং ইউ বিলং টু মি। তাদের কাছে ক্ষমা মানে নয় আই ফরগিভ ইউ, বরং ইউ নাও ও মি ইভেন মোর। এমন কোনো সম্পর্ক নেই, পরিবার, প্রেম, বন্ধুত্ব, কাজ, যা এই ব্যক্তিরা তাদের সুবিধার জন্য ব্যবহার করতে পারে না। তাদের ভেতরে যে অদ্ভুত অভিমানহীন ঠান্ডা মন, যেখানে মমতা নেই, অনুতাপ নেই, প্রার্থনা নেই। তারা শুধু দেখে কোন মানুষ আমার কাজে আসবে, কে আমাকে বিশ্বাস করবে, কার মাধ্যমে আমি শক্তিশালী হব। এদের কাছে মানুষ এক একটা সাইকোলজিক্যাল রিসোর্স, কেউ আবেগের, কেউ প্রশংসা, কেউ ক্ষমতার, কেউ নিরাপত্তার। অ্যাগ্রেসিভ নার্সিসিজম আর সাইকোপ্যাথির মিশ্রণ, এটা কেবল একটি ব্যক্তিত্ব নয়, এটা একটি মানসিক অস্ত্র। এই মানুষগুলো হয়তো কোনোদিন কাউকে হত্যা করে না, কিন্তু তারা ধীরে ধীরে মানুষের আত্মাকে হত্যা করে। তারা আত্মস্বীকৃতি, আত্মসম্মান, মানসিক স্থিতি সবকিছুকে ধ্বংস করে দেয় অনুশোচনা ছাড়াই। তারা হিংস্র হতে পারে, আবার অদ্ভুত রকমভাবে শান্তও হতে পারে, কিন্তু একটা বিষয় সবসময় একই থাকবে: তাদের হৃদয়ের দরজায় আপনি যতই ধাক্কা দিন, কখনো সাড়া পাবেন না, কারণ দরজার ওপাশে কারো উপস্থিতিই নেই। শুধু আছে শীতল, অন্ধকার, নিঃশব্দ এক শিকারী মন। সাইকোপ্যাথিক নার্সিসিজম শেখায় সব বন্দি কারাগারে থাকে না, অনেক বন্দি চলে জীবনের ভেতরেই, অদৃশ্য শিকলে বাঁধা একটি অদ্ভুত মুখোশ পরা মানুষের দাস হয়ে। চ্যাপ্টার 3, দ্য ডক্টর ফ্রম হেল। স্টেথোস্কোপের আড়ালে লুকোনো মৃত্যু। ভাবুন, একটা শান্ত ব্রিটিশ শহর, চোখে পড়া ঘাসে ঢাকা বাড়ি, পাথরের ফুটপাত, সাদা গির্জা, আর রোদে উজ্জ্বল হাসপাতাল। দেখলে মনে হবে এই যেন রূপকথার কোনো আশ্রয়, নিরাপদ, উষ্ণ, মানুষের ওপর মানুষের বিশ্বাসের নিখুঁত প্রতিচ্ছবি। এই শহরের মানুষগুলো এক নাম খুব বিশ্বাস করে। পত্রিকা, দরজায় দরজায়, চোখে চোখে একটাই নাম ভেসে আসে: ডক্টর হারওল্ড শিপম্যান। হাসিখুশি মানুষ, সদয়, প্রয়োজনের সময় সাহায্য করেন, খুব বেশি কথা বলেন না, কিন্তু তার উপস্থিতিতে এক ধরনের অদ্ভুত শান্তি অনুভূতি হয়। রোগীরা বলতেন, হি ইজ এ ডক্টর উইথ এ হার্ট। তবে আসল সত্য, তার হৃদয় নেই, ছিল শুধুই বরফ। মধ্যবিত্ত পরিবারে জন্ম, ছোটবেলা থেকেই পড়াশোনায় ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, চুপচাপ। কেউ বুঝতেও পারেনি একদিন এই নিখুঁত, নীরব, নিরীহ ছেলের ভেতরে জন্ম নিচ্ছে এক কৌশলী শিকারী, যার অস্ত্র, ছুরি বা বন্দুক নয়,
তার অস্ত্র স্টেথোস্কোপ। মানুষ তাকে ডাকত ডক্টর, কিন্তু ইতিহাস তাকে চিরদিন মনে রাখবে দ্য ডক্টর ফ্রম হেল। তার অপরাধ না একটা, না 10টা, না 20টা, প্রায় 200-রও বেশি মানুষকে হত্যা। হ্যাঁ, তিনি ছিলেন ইতিহাসের সবচেয়ে হত্যাকারী ডাক্তার। একজন মানুষ, একটি হাসি, একটি সাদা কোট, আর ভেতরে একটা কালো খবর। নার্সরা প্রথম সন্দেহ করেছিল, কিন্তু সন্দেহ মাত্র, কারণ ডক্টর শিপম্যান ছিলেন মানুষের ট্রাস্ট জোনের ভেতরে। তিনি কোনোদিন অস্ত্র ব্যবহার করেননি, তিনি কোনোদিন লাশ গুম করেননি, কোনোদিন দৌড়েও পালাননি। তিনি শুধু রোগীর পাশে বসতেন, হয়তো কাঁধে হাত রাখতেন, তারপর খুব কোমল স্বরে বলতেন, ইট ওয়ন্ট হার্ট। আর তারপর মরফিন ওভারডোজ, একটি ঘুম, একটি নিঃশব্দ মৃত্যু। কারো চিৎকার নেই, অপরাধের কোনো দাগ নেই। এ যেন ঈশ্বরের মতো মৃত্যু, অথবা শয়তানের মতো। প্রতিটি লাশের পাশে তিনি ছিলেন, কিন্তু তিনি কোনোদিন শ্মশানে যাননি, কোনোদিন শেষকৃত্যে যাননি, কোনোদিন চোখে জল আনেননি। কিন্তু আরো রহস্য হলো, তার খুনের পেছনে রাগও ছিল না, প্রতিশোধও ছিল না, টাকার লোভ বা সম্পর্কের জটিলতাও ছিল না। তাহলে কেন? শুধু একটাই ব্যাখ্যা, পাওয়ার। কাউকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার ক্ষমতা, কারো শ্বাস বন্ধ করে দেওয়ার ক্ষমতা, কোনো প্রতিরোধ ছাড়াই, কোনো চিহ্ন ছাড়াই, সম্পূর্ণ নিয়ন্ত্রণের অনুভূতি। শুনতে অদ্ভুত লাগলেও তিনি কেবল কাউকে হত্যা করেননি, তিনি মৃত্যুকে নিয়ন্ত্রণ করতেন। এই যে জীবনের ওপর ক্ষমতা, এই তো সাইকোপ্যাথির সবচেয়ে অন্ধকার রূপ, সবচেয়ে ভয়ঙ্কর বিষয়। রোগীরা মারা যাওয়ার ঠিক আগেই তারা তার দিকে তাকিয়ে থাকে, বিশ্বাসে ভরা চোখে, শান্তিতে ভরা মুখে, কারণ তারা জানতো ডাক্তার আছেন, আমি নিরাপদ। কিন্তু সেদিন তাদের সবচেয়ে বড় ভুল ছিল এই বিশ্বাসটাই। তার কোনো অনুশোচনা ছিল না। তিনি তার ডায়েরিতে রোগীদের মৃত্যুর তারিখ লিখতেন, নিচে খুচরো বিচ্ছন্ন নোট, পেনলেস, সাইলেন্ট, নো রেজিস্ট্যান্স। তার চোখে মৃত্যু একটা ড্রামা নয়, একটা এক্সপেরিমেন্ট। তিনি মানুষকে মারতেন ঠিক যেন হাউ ডাজ ইট ফিল টু বি গড বোঝার জন্য। ক্ষমতা, জীবন, মৃত্যু সব তার ঘরে বন্দী, তার আঙুলের নিচে। দশকের পর দশক তিনি মানুষ হত্যা করলেন, বয়স্ক রোগীদের বাড়িতে গিয়ে সফটলি মৃত্যুর ইঞ্জেকশন, পরে সুন্দরভাবে মৃত্যুর সনদ তৈরি। কারো সন্দেহ নেই, কারণ মৃত্যুর কারণ লেখা থাকতো ন্যাচারাল, ওল্ড এজ, পিসফুল। হত্যা যেন একটা বিজনেস মডেল। কিন্তু একদিন ভুল হলো, একটা সিগনেচার ভুল, একটা ডকুমেন্ট ভুল। মারিয়া ওয়েস্ট নামের এক মহিলা আইনজীবী তার মায়ের মৃত্যুর পর তার ডাক্তারের রিপোর্টে অদ্ভুত মিসম্যাচ খুঁজে পান। মায়ের মৃত্যু অস্বাভাবিক ছিল না, অস্বাভাবিক ছিল ডাক্তারের আচরণ। ওই মামলাই খুলে দিল পান্ডোরাস বক্স। তদন্ত শুরু হলো। ডজন ডজন পুরনো লাশ তুলল তদন্তকারী দল। মৃত ব্যক্তিদের রক্তে মরফিনের মাত্রা এত বেশি যে প্রায় সঙ্গে সঙ্গে মৃত্যু ঘটে। সব প্রমাণ এক ব্যক্তির দিকে ইঙ্গিত করল, ডক্টর হারল্ড শিপম্যান। কিন্তু তিনি তখনও শান্ত, শীতল, স্বাভাবিক। কেউ জিজ্ঞেস করল, ইউ কিলড ওভার 200 পিপল, ডু ইউ ফিল এনিথিং? তিনি তাকিয়ে রইলেন, শুধু বললেন, নো। একটি শব্দ, কিন্তু ভেতরে শীতল রক্তের মতো বিষ। তার ঠোঁটের কোণে হালকা হাসি, কিন্তু সেই হাসি মানুষের নয়, সে যেন মৃত্যু। মানুষ সেজে এসেছে। এই মানুষটি কেবল এক সিরিয়াল কিলার ছিল না, সে ছিল আ সাইকোলজিক্যাল প্যারাডক্স, একটি মেডিকেল মাইন্ড, একটি ডেমনিক হাঙ্গার, আরেকটি ডেড কনসায়েন্স। মৃত্যু তার জন্য পাপ ছিল না, মৃত্যু ছিল তার কাজ, তার হবি, তার স্যাটিসফ্যাকশন। এমনকি জেলে গিয়েও কোনো অনুতাপ নেই, কোনো দুঃখ নেই। মৃত্যুর আগের দিন পর্যন্ত সে নিজেকে নির্দোষ ভাবে আর গড লাইক ভাবে। তার মাথার ভেতরে একটা অদ্ভুত ভাবনা বারবার ঘুরে বেড়াতো, আই ডিসাইড হু লিভস, আই ডিসাইড হু ডাইজ। এটা হত্যার আনন্দ নয়, এটা হত্যার পাওয়ার। কিন্তু শেষের সত্যটা আরো গভীর। সে কখনো নিজেকে খুনি মনে করেনি, সে নিজেকে হেল্পার ভাবত। ইয়েস, আই হেল্প দেম টু ডাই পিসফুলি। সাইকোপ্যাথি কখনো কখনো খুন করাকে অপরাধ মনে করে না, সাইকোপ্যাথি মনে করে আমি ঠিক করেছি। এটাই সেই চরম বিন্দু যেখানে মানুষ আর মানুষ থাকে না, রূপ নেয় ডক্টর ফ্রম হেল। শেষে একটা বাস্তব কথা, সব হত্যাকারী দানবের মতো দেখতে নয়,
অনেক দানব মানুষের মতো দেখতে হয়, অনেক দানব মানুষের সাদা কোটও পরে আর হাসি দিয়ে বলে, এই ডোন্ট হার্ট। চ্যাপ্টার 4, সাইকোপ্যাথিক মাস্টার অফ ম্যানিপুলেশন। শব্দে নয়, শীতল নীরবতায় হত্যার অভিনয়। কল্পনা করুন, একটি শান্ত আমেরিকান ছোট শহর, শীতল হাওয়া, আগাছার সারি, ছোট্ট ঘরবাড়ি, শান্ত রাস্তা, সাদা পিকেট ফেন্সের ওপারে শান্ত পারিবারিক নিরাপদ জীবনের ছবি। এই শহরে শিশুরা নিরাপদে স্কুল যায়, মানুষ দরজা না বন্ধ করে ঘর ছেড়ে বাইরে যায়, আর কেউ কারো বিষয়ে সন্দেহই করে না। এই শান্ত শহরেরই একজন ছেলে, মাইকেল ব্রুস রস, স্নেহময় বাবা মায়ের সন্তান, ভালো ছাত্র, ভদ্র, নম্র, চুপচাপ, পড়াশোনায় দুর্দান্ত, স্কুলের সবার প্রিয়, প্রতিবেশীদের চোখে আইডিয়াল বয়, বাবা মায়ের চোখে প্রাইড, আর শিক্ষকদের চোখে ফিউচার লিডার। কেউ কল্পনাও করতে পারেনি এই ছেলেটির ভেতরে এমন এক দানব ঘুমিয়ে আছে, যে মানুষ হত্যা করে আনন্দে নয়, বরং নিখুঁত শীতল অভিজ্ঞতা হিসেবে। তার মন একটা অদ্ভুত ল্যাবরেটরির মতো, যেখানে আবেগের কোনো অস্তিত্ব নেই, শুধু লজিক, ক্যালকুলেশন এবং এক ধরনের ঠান্ডা কৌতূহল, যেন বিজ্ঞানী পরীক্ষা করছে। একজন নারী ভয় পেলে কেমন প্রতিক্রিয়া দেখায়, একজন মানুষ ভিক্ষা করলে কেমন শোনায় তার কণ্ঠ, কেউ মৃত্যুর মুখোমুখি হলে তার চোখে ঠিক কি দেখা যায়। মাইকেল রস এর জন্য হত্যা ছিল অ্যাঙ্গার নয়, হেট্রেড নয়, নট ইভেন লাস্ট। ইট ওয়াজ সাইকোলজিক্যাল এক্সপেরিমেন্ট, এক ধরনের অদ্ভুত আকর্ষণ, যেন মানুষের ভয় তার কাছে একটা রহস্য, যা সে পরীক্ষা করতে চায় বারবার। একজন সাধারণ সিরিয়াল কিলার হয়তো হতাশা, রাগ বা দুঃখের কারণে হত্যা করে, কিন্তু মাইকেল রস, সে কিল করত একটি অত্যন্ত হিসাবী পরিকল্পনা, নিয়ন্ত্রণ এবং অদ্ভুত শান্ত চেতনার সাথে। সে সহিংস অস্ত্র ব্যবহার করত না, নেই রক্তাক্ত উন্মাদনা, নেই পাগলামি, নেই অস্থিরতা, শুধু কোল্ড কন্ট্রোলড প্রিডেশন। তার অপরাধের সবচেয়ে অস্বস্তিকর দিক কি জানেন? সে যে মেয়েদের হত্যা করত, তাদের সাথে কথা বলতো, হাসত, উপশম দিত, এমনকি কখনো কখনো তাদের কান্না মুছতে হাত বাড়িয়ে দিত, এবং তারপর শান্তভাবে হত্যা করত। না, এটা রাগের খুন নয়, এটা ইমোশনাল ম্যানিপুলেশন। এটি একটি অভিনব শিল্প, একজন মানুষের মন ভেঙে তাকে অসহায় করে তোলা, তারপর তাকে শেষ নিঃশ্বাস পর্যন্ত নিয়ন্ত্রণ করা। এটাই ছিল রসের থ্রিল। এই যেন জীবন থেকে মৃত্যু পর্যন্ত যাত্রাটাকেও সে নিয়ন্ত্রণ করতে চাইত, লাইক এ পাপিটার, লাইক গড। সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা, তার একটা স্মল নোটবুক ছিল, যেখানে শারীরিক বিবরণ নয়, লেখা থাকতো ভিকটিমস ইমোশনাল রেসপন্সেস। তাদের ভয় কেমন ছিল, কখন তারা কথা বন্ধ করে দেয়, যখন জীবন শেষ হয়ে আসে তখন কি ভাবছিল তারা। সে লিখত, ফিয়ার picked at minute 9. She begged, then suddenly become calm. She stopped fighting, then I felt complete control. এই শব্দগুলো খুনের কাহিনী নয়, এগুলো মনস্তাত্ত্বিক থ্রিলের লগবুক। এইখানেই মাইকেল ব্রুস রসের সাইকোপ্যাথ প্রোফাইল সবচেয়ে জটিল হয়ে ওঠে। একজন তদন্তকারী একবার তাকে জিজ্ঞেস করেছিল, হোয়াই ডিড ইউ চুজ দোজ গার্লস? রস শান্তভাবে বলেছিল, বিকজ দে ট্রাস্টেড মি। এই একটাই বাক্য এই মানুষের ভেতরের সাইকোলজিক্যাল ডমিনেন্স বুঝিয়ে দেয়। মাইকেল রস ছিলেন না ব্লাড থার্স্টি মনস্টার, বরং তিনি স্মাইলিং মনস্টার, সফট স্পোকেন, ওয়েল গ্রুমড, কলেজ এডুকেটেড, ইভেন চার্মিং। তিনি ইয়েলে ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন, ইকোনমিক্সে ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। পোশাকে, কথাবার্তায়, চেহারায় কোনো রাক্ষসীয় চিহ্ন নেই তার। কিন্তু সমস্যাটা এখানেই, সাইকোপ্যাথি কখনো মুখে দেখা যায় না, এটা মানুষের আবেগহীন মগজে বাস করে। রস তার ভিকটিমদের ওপর কখনো জোরে চিৎকার করতেন না, কখনো নিজেকে খুনি ভাবেননি, বরং সে ভাবতেন, আই এম নট কিলিং দেম, আই এম জাস্ট ইন কন্ট্রোল। এই কন্ট্রোল শব্দটাই তার সিক্রেট। যদি সাইকোপ্যাথি একটা গেম হয়, তবে কন্ট্রোল তার মাস্টার লেভেল। একদিন পুলিশের কাছে জানা গেল, রস হত্যা করার পর নিজে নিজে ভিকটিমের ফ্যামিলি ফিউনারেলস অ্যাটেন্ড করত, চুপচাপ বিনীত হয়ে কোণের দিকে বসে থাকত। তার চোখে কখনো অনুতাপের ছাপ নেই, শুধু যেন
সে পর্যবেক্ষণ করছে। পেন লুকস লাইক দিস। কারো শোল্ডারের হাত রেখে বলতো, আই এম সরি ফর ইউর লস। কিন্তু বাস্তবতা হলো পাশের মানুষটির লস তারই সৃষ্টি। এটাই ম্যানিপুলেটিভ সাইকোপ্যাথির সবচেয়ে ভয়ঙ্কর রূপ। একজন মানুষকে শুধু হত্যা করা নয়, তার স্মৃতি নিয়ন্ত্রণ করা, তার পরিবারকে ইমোশনালি ম্যানিপুলেট করা, একটি গ্রিফের মধ্যেও প্রবেশ করা, এই যেন মনস্তাত্ত্বিক নাটকের ভেতরে ঢুকে ন্যারেটর হয়ে যাওয়া। এই সবই রস উপভোগ করত। শেষ পর্যন্ত তাকে ধরা হলো, কিন্তু তার বিরুদ্ধে তদন্ত করা সহজ ছিল না, কারণ সে কোনোদিন ভুল করত না, কোনো এভিডেন্স রেখে যেত না, উন্মাদ আচরণ করত না। সাইকোপ্যাথ হলেও সে মেডিকেল সাইকোপ্যাথ ছিল না, বরং সে ছিল একজন ইন্টেলিজেন্ট সাইকোপ্যাথ, দ্য হার্ডেস্ট টু ক্যাচ। দীর্ঘ তদন্তের পর রস শান্তভাবে জেরা রুমে বসেছিল। কোনো দুশ্চিন্তা নেই, কোনো গিল্ট নেই, কোনো ফিয়ার নেই। কেউ জিজ্ঞেস করলো, ডু ইউ নো হোয়াই ইউ আর হেয়ার? রস ধীরে ধীরে হাসল, বলল, ফর দ্য থিংস আই হ্যাভ ডান। আর একটু থেমে বলল, বাট ইউ উইল নেভার আন্ডারস্ট্যান্ড ওয়াই আই ডিড দ্যাম। সে ঠিকই বলেছিল, সাধারণ মানুষ বুঝবে না, কারণ অর্ডিনারি ক্রাইম ইজ অ্যাবাউট রেজ, মানি, রিভেঞ্জ, বাট মাইকেল রস ক্রাইম was about emotional control, and that is the highest form of predation. এক্সিকিউশনের ঠিক আগের রাতে তাকে জিজ্ঞেস করা হয়, ডু ইউ ওয়ান্ট টু সে এনিথিং টু দ্য ফ্যামিলিজ? রস চুপ করে রইল, তারপর ধীরে করে বলল, আই ডিডন্ট ওয়ান্ট টু হার্ট দেম, আই জাস্ট ডিডন্ট ওয়ান্ট টু ফিল এমটি। এটাই চরম সত্য। সাইকোপ্যাথ ডাজন্ট কিল বিকজ অফ হেট, সামটাইমস দে কিল টু ফিল their emotional emptiness। এবং সেই শূন্যতা বরফের চেয়েও ঠান্ডা, শূন্যতার থেকেও নিস্তব্ধ, আয়নার মতো, রিফ্লেক্ট করে না কোনো হিউম্যান ইমোশন। মাইকেল ব্রুস রস বেঁচে ছিল একজন মানুষের ছদ্মবেশে, কিন্তু ভেতরে তিনি ছিলেন সাইকোপ্যাথিক মাস্টার অফ ম্যানিপুলেশন। চ্যাপ্টার 5, কেস স্টাডি অফ জন ডেভিড কুসক্যানান, আ ভেরি ব্রিটিশ মনস্টার। একটা দৃশ্য কল্পনা করুন, নিঃশব্দ একটা বিকেল, দূরে গাছের ফাঁক গলে সূর্যের আলো পড়ছে, মাটিতে লম্বা একটি ছায়া। আপনি যদি দূর থেকে তাকান, দেখবেন একটা ছেলেকে, মাথা নিচু, চোখে চশমা, হাতে হয়তো বই, হাঁটছে একদম সাধারণভাবে। দেখলে মনে হবে ভদ্র, শান্ত, লাজুক, আর 5টা ভালো ছাত্রের মতোই। কেউ যদি তখন আপনাকে বলতো, এই ছেলেটা একদিন হবে ঠান্ডা মাথার সিরিয়াল কিলার, যার নাম মনে করে কেঁপে উঠবে পুরো একটা রাজ্য, আপনি নিশ্চয় বিশ্বাস করতেন না। আর সেই অবিশ্বাসের ফাঁকটাকেই ব্যবহার করেছিল সে, জন ডেভিড কুসক্যানান। এক মানুষ যার ভেতরে বাসা বাঁধা ছিল এমন এক মানসিক অন্ধকার, যা বাইরে থেকে কোনোভাবেই বোঝা যেত না। আপনি যখন খবরের কাগজে সিরিয়াল কিলারদের ছবি দেখেন, মনে হয় তারা বুঝি আলাদা দেখতে হবে, বিকৃত মুখ, বন্য চোখ, অদ্ভুত আচরণ। কিন্তু জন, তার মুখের দিকে তাকালে মনে হয় ভালো কোনো অফিসের কর্মচারী বা কোনো বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হওয়ার কথা ছিল তার। পরিষ্কার জামা কাপড়, শান্ত মুখ, হিসেবি চোখ। তার জীবনের গল্প শুনলে প্রথমেই একটা অদ্ভুত অস্বস্তি কাজ করে, কারণ এই মানুষটাকে দেখা গেছে 2 রকম পৃথিবীতে হাঁটতে। একদিকে পরিবারের ছেলে, মেধাবী ছাত্র, স্বাভাবিক কথাবার্তা, আর অন্যদিকে রাতের অন্ধকারে নিঃশব্দের শিকার করা এক শীতল মানসিক শিকারী। তার শৈশবের ভেতরে ছিল ঝড়, অবহেলা, চাপা রাগ, অদ্ভুত লজ্জা, আর বিকৃত যৌন কৌতূহল। ছোটবেলা থেকেই নিজের ভেতরের অস্থিরতাকে লুকিয়ে রাখার অদ্ভুত দক্ষতা তৈরি করেছিল সে। বাইরের দুনিয়াতে নম্র, ভদ্র, মধুর, আর ভেতরে ভেতরে জমতে থাকা আগ্রাসন, অস্বস্তিকর চিন্তা আর ক্ষমতার ক্ষুধা। নিজের দুর্বলতাকে সে কখনো প্রকাশ করত না, বরং ভেতরের ভাঙা সেলফ ইমেজকে ঢাকতে ঢাকতে একদিন মনে মনে সিদ্ধান্ত নিয়েছিল নিজেকে আর ভিকটিম হতে দেবে না, বরং নিজেই হবে শিকারী। বয়স বাড়ার সাথে সাথে তার মানসিক জগৎ বদলাতে শুরু করলো। অন্য ছেলেরা যখন পড়াশোনা, খেলাধুলো, বন্ধুত্ব, প্রেম এইসব নিয়ে ব্যস্ত, জন তখন গোপনে গোপনে তৈরি করেছিল এক অদ্ভুত ফ্যান্টাসির জগৎ। সে কল্পনা করত কিভাবে কারো ওপর পুরোপুরি ক্ষমতা নেওয়া যায়, কিভাবে কারো ভয়, কান্না
আর অসহায়ত্বকে হাতের মুঠোয় বন্দি করা যায়। আপনি ভাবতে পারেন এত কিছু থাকলো, কেউ টেরই পেল না? আশেপাশের মানুষ শুধু দেখেছে তার বুদ্ধিমত্তা, তার পরিশ্রম, তার শান্ত ভাব। ভেতরের যন্ত্রণা, বিকৃত চিন্তা, অন্ধকার ফ্যান্টাসি সব সে একা নিজের মধ্যে একটা বন্ধ ঘরে আটকে রেখেছিল। আর ঠিক সেই ঘরটাই একসময় খুলে গেছে ভুল দরজার দিকে। বিশ্ববিদ্যালয়ে গিয়ে জন আরো চুপচাপ হয়ে গেল। ভালো ফল করত, ক্লাসে মনোযোগী, কিন্তু তার একাকিত্বের ভেতরেই জন্ম নিচ্ছিল আরো গভীর রাক্ষসে ফ্যান্টাসি। এই ফ্যান্টাসিগুলোর মধ্যে ছিল শাসন করার আনন্দ, কাউকে বশ মানানোর ক্ষুধা, আর শেষে সম্পূর্ণ নিয়ন্ত্রণ। আপনার আমার জীবনে যেখানে ভালোবাসা মানে সংযোগ, বোঝাপড়া আর স্নেহ, তার জীবনে সেখানে জায়গা নিল কন্ট্রোল আর ডমিনেশন। অন্য মানুষ তার কাছে মানুষ নয়, বরং এক ধরনের প্রপ, যাদের ব্যবহার করে সে নিজের ভেতরের অন্ধকার কৌতূহল মেটাতে চাইত। তার শিকার বেছে নেওয়ার ধরনও ছিল খুব হিসেবে, দুর্বল, একা, অরক্ষিত, যার উপর প্রভাব বিস্তার করা সহজ। রাতে ফাঁকা রাস্তা, নির্জন পথ, বাড়ি ফেরার তারা, এই সব মুহূর্তই মানুষের সবচেয়ে দুর্বল সময়। জন ওই দুর্বলতার ঠিক পাশে দাঁড়িয়ে থাকত, দূর থেকে পর্যবেক্ষণ করত, হিসেব করত, ওজন করত, কাকে টার্গেট করা নিরাপদ, কাকে নিয়ন্ত্রণ করা সহজ। সবকিছুর আগে সে মানসিকভাবে একটা খেলা খেলত, যেন ছায়া থেকে দাঁড়িয়ে সে পরীক্ষা করছে এই মেয়েটা ভয় পেলে কেমন দেখাবে, এই মেয়েটা কান্না করলে কি বলবে, এই মেয়েটা দয়া চেয়ে হাত জোর করলে কেমন শোনাবে। যখন সে প্রথম হত্যা করল, সেটা ছিল না হঠাৎ উন্মাদনা, না কোনো হঠকারিতা। সবকিছু ছিল পরিকল্পিত, নির্ভুল, ঠান্ডা। শিকারকে প্রলুব্ধ করা, নিরাপদ জায়গা বেছে নেওয়া, দূরে নিয়ে যাওয়া, বিশ্বাসের একটা পাতলা স্তর তৈরি করা। এই যেন কোনো মানসিক পরীক্ষার স্টেপ বাই স্টেপ প্রক্রিয়া। জন এই পুরো প্রক্রিয়াটাকে উপভোগ করত। সে দেখতে পেত কখন ভিকটিমের চোখে প্রথমবার সত্যিকারের ভয় ফুটে উঠল, কখন আশা ফুরিয়ে গেল, কখন লড়াই থেমে গেল। সে যেন তাদের চোখে চোখ রেখে দেখত মানুষের আত্মা ভেঙে পড়ার মুহূর্ত। এই মানুষটা শারীরিক সহিংসতা করত, নিঃসন্দেহে ভয়ঙ্করভাবে, কিন্তু তার অপরাধকে আলাদা করে যে জিনিসটা দাঁড় করিয়ে দেয় তা হলো তার মানসিক খেলা। সে শুধু শরীরে আঘাত করত না, আগে আঘাত করত মনের ওপর। ভিকটিম যতক্ষণ লড়াই করত, সে ভেতরে ভেতরে আরো বেশি আনন্দ পেত, কারণ এতে সে আরো স্পষ্টভাবে অনুভব করত সে নিয়ন্ত্রণে আছে, পুরো পরিস্থিতি তার হাতে। অন্যজন তার করুণার ওপর নির্ভরশীল, এবং শেষ পর্যন্ত যখন ভিকটিম হাল ছেড়ে দিত, তখনই তার মধ্যে আসত এক ধরনের বিকৃত শান্তি, এক অদ্ভুত তৃপ্তি, যেন সে খেলা জিতে গেছে। আপনি যদি ভাবেন এরকম একজন মানুষ নিশ্চয়ই বাইরেও অদ্ভুত আচরণ করত, মানুষের সঙ্গে ঝগড়া লাগাতো, সাজালো হতো, তাহলে ভুল ভাবছেন। জন ছিল নরম গলায় কথা বলা লোক, ভদ্র, সহানুভূতিশীলের অভিনয়ে ওস্তাদ। সে কখনো মানুষকে চমকে উঠতে বাধ্য করত না, বরং মানুষকে স্বস্তি দিত। তার দিকে তাকিয়ে কেউ ভাবতেই পারত না এই মানুষটা কিছুক্ষণ আগে হয়তো কাউকে হত্যা করে এসেছে। জন নিজের অপরাধকে অনেক সময় ভেতরে ভেতরে কোনো বড় অপরাধ হিসেবেই দেখতই না। সে নিজেকে ভুল মানুষের চোখে দেখত না, বরং মনে মনে ভাবত সে যেন কোনোভাবে নিজের শূন্যতা পূরণ করছে, নিজের ভাঙা ভেতরের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছে। তার কনফেশনগুলোতে মাঝে মাঝে বেরিয়ে আসে একটা ঠান্ডা যুক্তি, যেন সে কোনো বৈজ্ঞানিক সত্যকে পরিষ্কার করছে, না কোনো নৈতিক অপরাধ স্বীকার করছে। তদন্তকারীরা যখন তাকে জেরা করেছিল, সে শুরুতে অস্বীকারের চেষ্টা করেনি, তেমন ধীরে ভদ্র গলায় বলেছিল কি করেছে, কোথায় করেছে, কেন করেছে। এই কেন প্রশ্নটির উত্তরে সে কখনো স্পষ্ট কোনো মানবিক কারণ দিতে পারেনি। সে কখনো বলেনি আমি রেগে গিয়েছিলাম বা আমি ওদের ঘৃণা করতাম, বরং কথার মাঝখানে বারবার উঠে এসেছে এই একই ধরনের অনুভূতি, আমি শূন্য ছিলাম, আমি নিয়ন্ত্রণ চেয়েছিলাম, আমি একাই ছিলাম, আর এটা ছিল আমার একটা পথ। আপনি শুনলে অবাক হবেন, এমন নৃশংস কর্মের পরেও তার কথাবার্তার ভেতরে কোনো আবেগ, কোনো কান্না, কোনো অনুতাপের সুর নেই, যেন তিনি নিজের জীবনের সামারি পড়ছেন, তবে সেটা মানুষের জীবনের নয়, একটা ক্লিনিক্যাল রিপোর্টের মতো। অদ্ভুত ব্যাপার হলো, জেলে সে প্রায়শই ধীর স্থির, যুক্তিবাদী
এমনকি পরিপাটি থাকতে শুরু করলো। সে চিঠি লিখত, বই পড়ত, মাঝে মাঝে ধর্ম বা নৈতিকতা নিয়ে আলোচনা করত, যেন নিজের অপরাধ থেকে নিজেকে আলাদা একটা ফ্রেমে দাঁড় করাতে চাইছে। বাইরের মানুষ অনেকে বিভ্রান্ত হয়ে যেত, এ কি সত্যিই সে সিরিয়াল কিলার, নাকি অযথা কোনো শান্ত অনুতপ্ত মানুষকে আমরা দানব বানিয়ে ফেলেছি। সাইকোপ্যাথিক মাস্টারমাইন্ডদের এই জায়গাটাই সবচেয়ে খারাপ। তারা আদালতের, জেলের মনোবিশ্লেষকের চোখেও অনেক সময় একটা কমপ্লেক্স ক্যারেক্টার হিসেবে সামনে আসে। কেউ কেউ তাদের মধ্যে রিফর্মের ছাপ দেখতে চায়, কিন্তু আপনি যদি মনোযোগ দিয়ে তাকান দেখবেন সেই পুরনো কন্ট্রোল গেম এইখানেও চলছে। এখন সে মানুষ হত্যা করছে না, বরং নিজের ইমেজ নিয়ন্ত্রণ করছে। কে তাকে কিভাবে দেখবে, কিভাবে ব্যাখ্যা করবে, এইটাও তার কাছে এক ধরনের খেলা। জন নিজের মৃত্যুদণ্ড মেনে নিয়েছিল। অনেকেই ভাবলো এ যেন অনুতাপের প্রমাণ, কিন্তু সাইকোপ্যাথির ভেতরে অনুতাপ কেমন করে জন্মাবে যদি সেখানে গিল্ট নামক জায়গাটাই না থাকে? অনেক বিশ্লেষকই বলেছেন জনের এই স্বীকারোক্তি আর মেনে নেওয়া আসলে আবারও এক ধরনের কন্ট্রোল। সে নিজেই ঠিক করছে তার গল্প কিভাবে শেষ হবে। সে চায়নি কোনো লম্বা আইনি নাটক চলুক, চায়নি অন্য কেউ তার শেষ পরিণতি নির্ধারণ করুক। শেষ পর্যন্ত নিজের মৃত্যু সিদ্ধান্তের ওপরও যেন সে নিজেই প্রভাব ফেলতে চেয়েছে, সেই চিরচেনা কন্ট্রোল শেষ মুহূর্ত পর্যন্ত। তার এক্সিকিউশনের আগে তাকে জিজ্ঞেস করা হয়েছিল সে কি বলতে চায়। উত্তরগুলো ছিল শান্ত, ছোট, ঠান্ডা। আপনি আশা করতে পারেন সে বলবে, আমি দুঃখিত, আমি অনুতপ্ত, আমি ক্ষমা চাই। হয়তো শব্দগুলো উচ্চারণ করা হয়েছে, কিন্তু সেগুলো তো কোনো আসল অনুভূতির ওজন ছিল না। একজন সাইকোপ্যাথিক ম্যানিপুলেটর খুব ভালো করেই জানে কি শব্দ ব্যবহার করলে মানুষের মনে কি প্রতিক্রিয়া তৈরি হয়। সে জানে মৃত্যুদণ্ডের আগে সরি বলা কিভাবে তাকে একটি নির্দিষ্ট আলোতে দাঁড় করায়, কিন্তু ভেতরে ভেতরে সে কি সত্যি সেই সরি অনুভব করে, নাকি এটাও তার লেখা স্ক্রিপ্টের শেষ ডায়লগ। জন ক্যানানের গল্প শুধুই আরেকটা সিরিয়াল কিলারের কাহিনী নয়, এটা একটা আয়না, যেখানে আপনি দেখতে পাবেন কিভাবে বাইরে থেকে একেবারে স্বাভাবিক, বুদ্ধিমান, ভদ্র মানুষ ভেতরে ভেতরে মানসিকভাবে কতটা বিচ্ছিন্ন, শীতল আর বিপজ্জনক হয়ে উঠতে পারে। এটি এমন এক ধরনের সাইকোপ্যাথি যেখানে সহিংসতা শুধুই শেষ স্টেপ। আসল খেলা শুরু হয় সেই দীর্ঘ মানসিক প্রস্তুতিতে, নিয়ন্ত্রণে, মায়াজালে। আর সবচেয়ে অস্বস্তিকর সত্যটা হলো এরকম মানুষকে আপনি প্রথম দেখায় চিনতেই পারবেন না। তারা দানবের মতো নয়, তারা মানুষের মতোই, কখনো কখনো মানুষের চেয়ে বেশি মনোরম। তারা আপনাকে হাসিয়ে কথা বলবে, সাহায্য করবে, আপনার আস্থা জিতবে, আর যেদিন দরকার হবে আপনার বিশ্বাসকেই আপনার বিরুদ্ধে অস্ত্র বানাবে। জন এই পুরো প্রক্রিয়ার এক নিখুঁত উদাহরণ। একজন সাইকোপ্যাথিক মাস্টার অফ ম্যানিপুলেশন, যার হাতের পুতুল ছিল শুধু তার ভিকটিমরা নয়, বহুবার ছিল সমাজ, আদালত ও মিডিয়াও। আপনি যখন এই ধরনের কেসের ভেতরে প্রবেশ করেন, একটা বোধ জেগে ওঠে। খারাপ মানুষ সবসময় চিৎকার করে না, সবসময় ভয় দেখায় না, সবসময় মুখ বিকৃত করে না। অনেক খারাপ মানুষ নরম গলায় আমি বুঝতে পারছি বলে। অনেক খারাপ মানুষ আপনার কাঁধে হাত রাখে। অনেক খারাপ মানুষ আপনার পাশে বসে আপনাকে সংবেদনশীল কথা বলে। আর এর মধ্যেই লুকিয়ে থাকে সবচেয়ে বড় বিপদ। সব মনস্টার অন্ধকার গুহায় থাকে না, কেউ কেউ আলো ভরা ঘরেও থাকে, পাশের চেয়ারে বসে থাকে, নরম গলায় কথা বলে। তারা চেঁচিয়ে আপনাকে ভয় দেখাতে আসে না, তারা আসে আপনাকে নিয়ন্ত্রণ করতে, ধীরে ধীরে, নরমভাবে, অদৃশ্যভাবে। আর আপনি যদি সেই মায়ার জালে আটকে যান, তখন আপনি বুঝতেই পারবেন না ঠিক কখন থেকে আপনার জীবনটা আর আপনার নিজের হাতে নেই। এই কারণেই এই ধরনের কাহিনী শুধু ক্রাইম স্টোরি নয়, এগুলো সতর্ক বার্তা, যেন আপনি জানেন আপনার আশেপাশের সেই অতিরিক্ত চাম, অতিরিক্ত কন্ট্রোল, অতিরিক্ত আমি সব বুঝি আর অতিরিক্ত তুমি আমাকে বিশ্বাস করো, এই সব সিগন্যাল কখনো কখনো হতে পারে ভেতরে লুকিয়ে থাকা এক সাইকোপ্যাথিক মাস্টারমাইন্ডের ছায়া। আর সেই ছায়া একবার আপনার জীবনের ওপর পড়ে গেলে সেখান থেকে ফিরে আসা অনেক সময় সহজ হয় না। কনক্লুশন, অডিফিল। মানুষকে দেখতে হলে তার মুখের দিকে তাকানো যথেষ্ট নয়। হয়তো তার হাসি উষ্ণ, তার কণ্ঠ শান্ত আর আচরণ ভদ্র, কিন্তু তার মনের দরজার ওপারে সক্রিয় থাকতে পারে একটা শীতল
নিস্তব্ধ অনুভূতিহীন দানব। এই পুরো বই আপনাদের সামনে একে একে সেই দরজাগুলো খুলে দিয়েছে। কেউ ছিল সাদা কোট পরা ডাক্তার, কেউ ছিল সাকসেসফুল বিজনেসম্যান, কেউ জেন্টল লাভার, কেউ ইন্টেলিজেন্ট স্কলার, কিন্তু তাদের সবার ভেতরে ছিল এক ধরনের অদ্ভুত অন্ধকার। অপরাধ নয়, বরং মানুষের মন নিয়ন্ত্রণ করার অসুস্থ ক্ষুধা। সিরিয়াস কোয়েশ্চেন, what makes them different from us? Is it their brain? Is it childhood trauma? Is it biological? Or is it that tiny missing piece called empathy? Psychopaths and savages do not always kill with knives or guns. They often kill trust. They kill safety. They kill innocence. এদের মধ্যে কেউ জন্মগতভাবে আবেগহীন, কেউ সমাজ আর পরিস্থিতির চাপে মনুষ্যত্ব হারিয়েছে, কেউ নিজের শৈশবের ব্যথাকে ক্ষমতায় রূপান্তরিত করেছে, কেউ আবার আনন্দ পেয়েছে শুধু নিয়ন্ত্রণের অনুভূতিতে। কিন্তু একটা সত্য সব জায়গায় অপরিবর্তিত। দে ডোন্ট ফিল, দে অবজার্ভ, দে ক্যালকুলেট, দে কন্ট্রোল। আজ আপনি এই বইয়ের পাতাগুলো বন্ধ করবেন, অর্থাৎ অডিফিল থেকে শোনা বন্ধ করবেন, কিন্তু এই বইয়ের গল্পগুলো শেষ হবে না। কারণ এই গল্পগুলো কোনো কল্পনা নয়, এই চরিত্রগুলো কোনো উপন্যাসের চরিত্র নয়। They were real. They worked among us. Some still do. So next time when you meet someone too charming, too perfect, too smooth, too emotionally calculated, remember, everything beautiful is not safe, and everything dangerous does not always look like a monster. আজ পর্যন্ত এইখানে টকিং টু আ সাইকোপ্যাথ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করুন, অডিফিলকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি সপ্তাহে এত সুন্দর সুন্দর অডিও বুক শুনতে অডিফিলের পাশে থাকুন। ধন্যবাদ।